চলো আমরা শুরু করি। আজকে লেট করবো না, অলরেডি আমরা লেট। ঠিক আছে, তোমার সাউন্ড ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো আমরা ক্লাউড সিকিউরিটি পড়ছিলাম, তাই না? আমরা অলরেডি দুদিন ধরে ক্লাউড সিকিউরিটি পড়ছি। তো ক্লাউড সিকিউরিটি আমরা অনেকটাই কভার করেছি, আরও কিছু কভার করতে হবে ক্লাউড সিকিউরিটি থেকে। আজকে আমরা একটু মানে কোশ্চেন অ্যান্সারিং করে করে পড়বো, ঠিক আছে? কিছু কোশ্চেন আমরা নিজে থেকেই কনসিডার করবো, সেই কোশ্চেনের উপরে বেস করে আমরা কিছু সেগুলোকে আমরা পড়বো। মানে অ্যাকচুয়ালি টপিক থেকেই কোশ্চেন আসে, মানে টপিকই পড়বো, কিন্তু সেটাকে একটু কোশ্চেনের মতো করে কোশ্চেন অ্যান্সারিং করে করে পড়বো, ঠিক আছে? আর যেগুলো আমার মনে হয় যে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তো তার জন্য আরো একটু কোশ্চেন অ্যান্সার করে করে আজকে আমরা একটু পড়াশোনা করবো। চলো, আজকে হলে অলমোস্ট আমাদের ক্লাউড সিকিউরিটি শেষ হয়ে যাবে। তারপর আমরা ক্লাউড সিকিউরিটি থেকে কিছু কোশ্চেন দেখবো, যেগুলো ক্লাউড সিকিউরিটি থেকে এসছে ক্লাউড কম্পিউটিংয়ে, সেগুলোর সাথে আমরা যেগুলো পড়েছি সেগুলো ম্যাচ করছে কিনা একটু আমরা লাস্টে চেকও করবো। কারণ ক্লাউড সিকিউরিটি থেকে কিন্তু অ্যাটলিস্ট একটা বড় কোশ্চেন তো থাকবেই, মানে 8 নাম্বারে, সেটা 4-3 হতে পারে, 5-3 হতে পারে। তাছাড়াও কিন্তু 8 মার্কসের বেশিও কোশ্চেন থাকতে পারে ক্লাউড সিকিউরিটি থেকে। ধরে রাখো যে ম্যাক্সিমাম 2টো কোশ্চেন এখান থেকে আসার পসিবিলিটি আছে। তো সেই রেসপেক্টে আমরা সেভাবেই জিনিসটাকে আমরা ভাববো। তো ক্লাউড সিকিউরিটি থেকে যাই কোশ্চেন আসুক না কেন সেটা আমরা লিখতে পারবো, বা সেটা আমরা নিজেরাও যেমনই কোশ্চেন দিক আমি লিখতে পারবো, যদি আমরা মানে বুঝি ক্লাউড সিকিউরিটি কনসেপ্ট, যদি আমরা বুঝে থাকি আমরা লিখতে পারবো। তো আমরা এই টপিকটা আমরা পড়েছিলাম কিনা তোমাদেরকে আমি একটু জিজ্ঞেস করি। সেটা হচ্ছে যে ক্লাউড সিকিউরিটি পলিসি আমরা পড়েছি? আমাকে তোমরা একটু বলবে, আমার মনে নেই। ক্লাউড সিকিউরিটি পলিসি আমরা পড়েছি? যারা না ক্লাউড, স্যার, হ্যাঁ, এই টপিকটা হয়নি। এই টপিকটা হয়নি। তো মানে যারা সবকটা ক্লাসে আছো ক্লাউড মানে ক্লাউডের, তারা একটু দেখে বলবে। অবশ্য তোমরা যেটা বলছো সেটা ঠিকই বলছো, ক্লাউড সিকিউরিটি পলিসি আমাদের হয়নি, তাই তো? একটু সবাইকে আমি একটু দেখার জন্য বলছি, একটু খাতাগুলো দেখে, বা আমি যে বোর্ড ওয়ার্কগুলো শেয়ার করেছি ক্লাউড সিকিউরিটির, সেই বোর্ড ওয়ার্ক থেকে আমাদের ক্লাউড সিকিউরিটি পলিসি আমরা পড়েছি কিনা একটু দেখে আমাকে বলো। না স্যার, হয়নি। হয়নি, হয়নি, ঠিক আছে, বেশ। তো এই ক্লাউড সিকিউরিটি পলিসি থেকে যে ধরনের কোশ্চেন আসে বা আসতে পারে, সেই ধরনের কোশ্চেনটা হচ্ছে যে ডিসকাস অ্যাবাউট দ্য নিড ফর ক্লাউড সিকিউরিটি পলিসি। তো যদি আমরা ক্লাউড সিকিউরিটি পলিসিটি যদি আমরা জানি, তাহলে তো তার নিডটাও জানতে পারবো। তাহলে ক্লাউড সিকিউরিটি পলিসিটা আমাদের জানতে হবে। ক্লাউড সিকিউরিটি পলিসি, ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যেটা এখান থেকে আসে। ওকে, তো যাই হোক, আমরা প্রথমে ক্লাউড সিকিউরিটি পলিসির কথাটা আমরা একটু পড়ে নিই, তারপরে আমি আবার নেক্সট টপিকে যাব। আগে টার্মটাকে বোঝার চেষ্টা করি, ক্লাউড সিকিউরিটি পলিসি। তাহলে পলিসি বলতে আমরা যেটা বুঝি, যে কোনো পলিসি, আমি এখানে মানে এলআইসি পলিসি বলছি না, যে কোনো পলিসি। তো এলআইসি পলিসির ক্ষেত্রেও সেখানে একটা গাইডলাইন থাকে, একটা রুলস থাকে, একটা প্রসিডিওর থাকে, তাই না? তো সেরকম যে কোনো পলিসি মানেই হচ্ছে যে একটা সেট অফ রুলস বা একটা সেট অফ গাইডলাইন্স, বা আমি বলতে পারি একটা সেট অফ প্রসিডিওর। তো সেটাকে আমরা পলিসি বলি, যে কোনো পলিসি হতে পারে সেটা। এবার এই সেট অফ রুলস বা সেট অফ গাইডলাইন অ্যান্ড সেট অফ প্রসিডিওর, এগুলো অ্যাকচুয়ালি ডিজাইন করা হয় যাতে করে আমরা আমার ক্লাউড এনভায়রনমেন্টের কোনো ডেটা বা বা বলবো না, অ্যান্ড অ্যাপ্লিকেশন যেগুলো আমার ক্লাউডে হয়তো হোস্ট করা আছে, সেই সমস্ত ডেটা বা অ্যাপ্লিকেশনের সিকিউরিটিগুলোকে আমরা এনসিওর করতে পারি। সেই সমস্ত ডেটা, সেই সমস্ত অ্যাপ্লিকেশনের কনফিডেন্সিয়ালিটিটাকে আমরা এনসিওর করতে পারি, বা সেই সমস্ত ডেটা
এবং সেই সমস্ত অ্যাপ্লিকেশনের ইন্টিগ্রিটিটাকে আমরা যাতে মেনটেন করতে পারি বা এনসিওর করতে পারি। তার জন্য যে সেট অফ রুলস বা যে সেট অফ গাইডলাইন বা যে সেট অফ প্রসিডিওর ডিজাইন করা হয় তাকে আমরা বলছি ক্লাউড সিকিউরিটি পলিসি। ওকে, তাহলে ক্লাউড সিকিউরিটি পলিসি সম্বন্ধে আমরা ব্রিফ একটা ডিসকাশন দেখলাম যে এটা একটা সেট অফ রুলস বা গাইডলাইন বা প্রসিডিওর যেটাকে আমরা ডিজাইন করি, কেননা ডিজাইন টু এনসিওর কি কি এনসিওর করতে আমাকে হেল্প করে না, একটা হচ্ছে সিকিউরিটি, একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, যেটা আমরা সব কিছু জানি, টার্মগুলো কিন্তু আমরা সব পড়েছি, কনফিডেন্সিয়ালিটি, আর একটা হচ্ছে আমার ইন্ট্রিগিটি। তাহলে এই সিকিউরিটি, কনফিডেন্সিয়ালিটি বা ইন্ট্রিগিটি কাদের না, এগুলো হচ্ছে আমার ক্লাউড এনভায়রনমেন্টে বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আমার যে ডেটা বা অ্যান্ড যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো সেখানে হোস্ট করা আছে, যে সমস্ত অ্যাপ্লিকেশন গুলো আমার ক্লাউড এনভায়রনমেন্টে যেগুলো হোস্ট করা আছে, ক্লাউড এনভায়রনমেন্টে যেগুলো হোস্ট করা আছে। ওকে, ক্লাউড এনভায়রনমেন্টে এগুলো কি করা আছে না, এগুলো সব হোস্ট করা আছে বা হোস্টেড। ওকে, তো সেটাই হচ্ছে আমাদের ক্লাউড সিকিউরিটি পলিসি। তাহলে যদি কোনো অর্গানাইজেশন ক্লাউড সার্ভিসকে হয়তো অ্যাডপ্ট করে, তাহলে সেক্ষেত্রে সেই কোম্পানির ক্ষেত্রে বা সেই অর্গানাইজেশনের কাছে ক্লাউড সিকিউরিটি কিন্তু একটা চ্যালেঞ্জেস, তার কাছে কিন্তু একটা সিকিউরিটি চ্যালেঞ্জেস থাকে। আর যত তুমি ক্লাউডের উপর যত বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়বে, তত কিন্তু সিকিউরিটি চ্যালেঞ্জেস কিন্তু তত রাইজ করবে, ইনক্রিজ করবে বা রাইজ করবে। তাহলে আমাদের এমন কিছু ওয়েল ডিফাইন্ড পলিসি দরকার, যে ওয়েল ডিফাইন্ড পলিসিগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমি আমার ক্লাউড এনভায়রনমেন্টের ডেটা, আমার ক্লাউড এনভায়রনমেন্টের আমার অ্যাপ্লিকেশন, সেগুলোকে আমরা সিকিউর করতে পারবো, তার কনফিডেন্সিয়ালিটিকে আমরা অ্যাচিভ করতে পারবো, বা সেই সমস্ত ডেটা বা অ্যাপ্লিকেশনগুলোর আমরা ইন্টিগ্রিটিটাকে আমরা বজায় রাখতে পারবো। তাকেই এক কথায় বলছি আমরা ক্লাউড সিকিউরিটি পলিসি। ওকে, তাহলে এবার এই ক্লাউড সিকিউরিটি পলিসির মধ্যে কি কি পলিসি আছে না, আমাকে ক্লাউড সিকিউরিটি পলিসির মধ্যে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে প্রথমেই যত আমার সিকিউরিটি থ্রেট আছে, সেই সিকিউরিটি থ্রেটগুলো থেকে আমাকে ফার্স্টে প্রোটেকশন নিতে হবে। তো দ্যাট ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, যে প্রোটেকশন এগেনস্ট সিকিউরিটি থ্রেট। যত সিকিউরিটি থ্রেট আছে সেই সিকিউরিটি থ্রেটগুলো থেকে আমাকে প্রোটেকশন নিতে হবে। যদি আমি প্রোটেকশন না নিতে পারি, তাহলে আমি কি ধরনের সিকিউরিটি পলিসি ইমপ্লিমেন্ট করলাম? তো সিকিউরিটি পলিসির মধ্যে সেই সমস্ত গাইডলাইন থাকবে বা ওয়েল ডিফাইন্ড কিছু গাইডলাইন থাকবে, যেগুলোকে ব্যবহার করলে বা যেগুলোকে মেনটেন করলে আমি সিকিউরিটি থ্রেটের হাত থেকে আমি প্রোটেকশন, নিজেকে প্রোটেক্ট করতে পারবো, বা আমি আমার ডেটা বা অ্যাপ্লিকেশনগুলোকে আমরা প্রোটেকশন দিতে পারবো। কারণ ক্লাউড এনভায়রনমেন্ট সব থেকে বেশি ভালনারেবল টু অ্যাটাক, মানে তার অ্যাটাক হওয়ার চান্সেস অনেক বেশি, ডেটা ব্রিচেস হওয়ার চান্সেস অনেক বেশি। আর আমার তো ইনসাইডার থ্রেটের তো আর অভাব নেই, ইনসাইডার থ্রেট তো অনেক আছে। তো সেগুলো থেকে যাতে যদি আমরা প্রোটেকশন নিতে না পারি, তাহলে আমি আমার ডেটা বা আমার অ্যাপ্লিকেশনকে কোনোভাবেই সিকিউর করতে পারবো না। তাহলে আমাকে ক্লাউড সিকিউরিটি পলিসি আমাকে হেল্প করে যে কেমন করে আমরা এই সমস্ত রিস্ক থেকে আমরা আমাদের ডেটা বা অ্যাপ্লিকেশনগুলোকে আমরা প্রোটেক্ট করতে পারি। তার জন্য আমরা চাইলে আমরা সেখানে কিছু অ্যাক্সেস কন্ট্রোল মেকানিজম আমরা ফলো করব, যে সবাইকে আমি অ্যাক্সেস পারমিশন দেব না, যার যেরকম রোল তাকে আমি সেরকম অ্যাক্সেস দেব। আমি বলেছিলাম এটা রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল। আমি সেখানে কিছু এনক্রিপশন স্ট্র্যাটেজি, যে এনক্রিপশন স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করলে আমি আমার ডেটা বা আমার অ্যাপ্লিকেশনগুলোকে আমরা কিছুটা সিকিউরিটি থ্রেট থেকে আমরা কিছুটা প্রোটেক্ট করে রাখতে পারবো। তো তার জন্য আমার কিছু এনক্রিপশন কিছু স্ট্র্যাটেজি আছে। আমরা এনক্রিপশন কি জিনিস সেটা আমরা সবাই জানি। আর এর সাথে আমি একটা স্ট্রং অথেন্টিকেশন মেকানিজম আমি এখানে ফলো করব, যাতে করে আমি আমার ডেটা, আমার অ্যাপ্লিকেশনগুলোকে আমরা সাইবার থ্রেটের বা সিকিউরিটি থ্রেটের হাত থেকে আমরা প্রোটেকশন দিতে পারি বা প্রোটেক্ট করতে পারি। তো এই সমস্ত পলিসি মানে আমাকে কিন্তু এই সিকিউরিটি পলিসিগুলো আমাকে হেল্প করছে যে এই রিস্কগুলোকে কিভাবে মিটিগেট করা যায় বা থ্রেটগুলোকে কিভাবে মিটিগেট করা যায়।
আমি পুরোপুরিভাবে কমিয়ে মানে একবারে মানে শেষ করতে পারবো না ঠিকই, কিন্তু আমি এটাকে কমাতে পারবো। আমার সিকিউরিটি থ্রেটগুলো যাতে বেশি অ্যাটাক না হয় আমার আমার ডেটা, আমার অ্যাপ্লিকেশন, সেগুলো থেকে কিন্তু আমরা কিছুটা হলেও আমরা মিটিগেট করতে পারবো। মিটিগেট মানে হচ্ছে কমানো। ওকে, তো এই সমস্ত এই সমস্ত সিকিউরিটি থ্রেট থেকে কিন্তু আমাদেরকে প্রোটেকশন নিতে হবে। নাম্বার 2 হচ্ছে আমাকে আরো কিছু পলিসি, সিকিউরিটি পলিসির মধ্যে আরেকটা পলিসি, আরো কিছু পলিসি আছে, যেমন কিছু কমপ্লায়েন্স বা কিছু রেগুলেটরি স্ট্যান্ডার্ড আমাকে ফলো করতে হবে। আমি কমপ্লায়েন্স নিয়েও কথা বলেছি আগে, আর তার সাথে আমাকে কিছু রেগুলেটরি স্ট্যান্ডার্ড আমাকে মেনটেন করতে হবে। কমপ্লায়েন্স বলতে বোঝায়, আমি বলেছি, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, এনবিএ দিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম, বা এআইসিটি দিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যে অনেক ইন্ডাস্ট্রি তারা কিছু লিগ্যাল বা রেগুলেটরি কিছু ফ্রেমওয়ার্ক তারা কমপ্লাই করে বা মেনটেন করে। তো এরকম অনেক রেগুলেশন আছে, অনেক অর্গানাইজেশন আছে যারা কিছু স্ট্যান্ডার্ড প্রোভাইড করে, আর সেই স্ট্যান্ডার্ডগুলো যদি আমরা মেনটেন করতে পারি, আমার অর্গানাইজেশন যদি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু কিছুটা হলেও আমরা সিকিউরিটি থ্রেটের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। যেমন কিছু রেগুলেটরি কিছু স্ট্যান্ডার্ড আছে বা কিছু যারা কিছু কমপ্লায়েন্স প্রোভাইড করে, যেমন জিডিপিআর। সাইবার সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে কিন্তু এই জিডিপিআর কিন্তু খুব বড় একটা নাম, যাকে বলা হয় জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন। জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন, যারা কিনা আমাকে কিছু ডেটাগুলোকে কিভাবে প্রোটেক্ট করব তার কিছু নর্মস তারা আমাদেরকে বলে দেয়, কিছু স্ট্যান্ডার্ড তারা আমাদেরকে প্রোভাইড করে। তাহলে এই সমস্ত স্ট্যান্ডার্ডগুলোকে বলা হয় রেগুলেটরি স্ট্যান্ডার্ড। ওকে, জিডিপিআর কিন্তু খুব বড় একটা অর্গানাইজেশন, যারা আমাকে কিছু জেনারেল কিছু ডেটা প্রোটেকশন রেগুলেশন যারা আমাকে প্রোভাইড করে। ওকে, জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন। আর এখন বর্তমান দিনে এই সাইবার সিকিউরিটি সব থেকে মানে কি বলবো, একটা ট্রেন্ডিং একটা ফিল্ড বা হটেস্ট একটা ফিল্ড, যে ফিল্ডে কাজ জানা লোক খুব কম আছে। আর এই ফিল্ড নিয়ে যদি আমরা নিজেদেরকে এক্সপ্লোর করতে পারি, সাইবার সিকিউরিটি বা ক্লাউড সিকিউরিটি, তাহলে সেখানে কিন্তু আমাদের প্রসপেক্ট অনেক ভালো বা অনেক বেশি। ঠিক আছে, অতএব জিডিপিআর একটা অর্গানাইজেশন। এছাড়া আমাদের আরও ডিফারেন্ট সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেমন আইএসও। এই আইএসও মানে কিন্তু এখানে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন নয়, কিন্তু এখানে আইএসও 27001, এটা বেসিক্যালি ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট গ্রুপ বা ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হচ্ছে তার একটা স্ট্যান্ডার্ডাইজেশন 27001। তো এই সমস্ত অর্গানাইজেশন বা এই সমস্ত রেগুলেটরি বডি, তারা কিন্তু কিছু সিকিউরিটি স্ট্যান্ডার্ড প্রোভাইড করে, আর যে সিকিউরিটি স্ট্যান্ডার্ডগুলো যদি আমরা কমপ্লাই করতে পারি বা মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা অবশ্যই আমাদের অর্গানাইজেশনকে আমরা সাইবার সিকিউরিটি থ্রেটের কাছ থেকে আমরা কিছুটা হলেও আমরা প্রিভেন্ট করতে পারবো। তো এটাও কিন্তু একটা সাইবার সিকিউরিটি একটা পলিসি। ওকে, তাহলে এই ক্লাউড সিকিউরিটি পলিসি এনসিওর করছে যে আমি যদি ডেটাগুলোকে হ্যান্ডেল করি ইন অ্যাকর্ডেন্স টু দ্য উইথ দিস রেগুলেশন, তাহলে সেখানে আমার লিগেল পেনাল্টি থেকে আমরা অ্যাভয়েড করতে পারবো, বা আমার রেপুটেশনাল কিছু ড্যামেজ থেকে আমরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারবো। অনেক সময় এই জিডিপিআর এর যে রেগুলেশনগুলো আছে, যদি কোনো অর্গানাইজেশন জিডিপিআর এর রেগুলেশন যদি মেনটেন না করে না, অনেক সময় কিন্তু জিডিপিআর সেটাকে অন সাইট ইন্সপেকশন করে, আর ইন্সপেকশন করে যদি তারা দেখে যে তাদের রেগুলেশনগুলোকে তারা মেনটেন করছে না, তখন তারা কিন্তু পেনাল্টি করে, কিছু ফাইন করে সেই অর্গানাইজেশনকে। অতএব আমাকে কিন্তু অবশ্যই এই কমপ্লায়েন্স বা রেগুলেটরি স্ট্যান্ডার্ডগুলোকে মেনটেন করতে হবে, যদি ভাবি যে আমার ইনফ্রাস্ট্রাকচারকে আমি সিকিওর করব সাইবার থ্রেট থেকে। তো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সিকিউরিটি পলিসি। নাম্বার 3 হচ্ছে ডেটা প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। ওকে, ডেটা প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি। তো ডেটাকে আমরা কি করে প্রোটেক্ট করব বা ডেটাকে আমরা কিভাবে সিকিওর রাখবো? ওকে, কারণ দেখো, আমরা ক্লাউড স্টোরেজের মধ্যে যে সমস্ত ডেটাগুলোকে রাখি সবই কিন্তু হচ্ছে সেন্সিটিভ ডেটা। ওকে, আবার আমার ক্লাউড স্টোরেজ থেকে ডেটাগুলো যখন প্রসেসিং হয়, তো সেগুলো কিন্তু আমার সেন্সিটিভ ডেটা। তাহলে এখানে যে সিকিউরিটি পলিসিটা আমাকে এনসিওর করে যে ডেটাকে আমরা কিভাবে প্রোটেকশন দেবো বা কিভাবে তাকে সিকিউর রাখবো, না তার জন্য আমরা এখানে ডেটা এনক্রিপশন ব্যবহার করব। ডেটাগুলোকে আমি যখন ট্রান্সমিশন করছি, তখন ডেটাগুলোকে আমি এনক্রিপ্ট করে পাঠাবো, যাতে করে কোনো থার্ড পার্টি সেটাকে ইন্টারসেপ্ট করতে না পারে।
আবার ডেটাগুলোকে আমি যখন ট্রানজিট করছি, যখন আমি ট্রান্সমিশন করছি, তখনও কিন্তু সেটাকে আমরা প্রপার এনক্রিপশন মেকানিজম ফলো করে তাকে আমি ট্রানজিট করব বা ট্রান্সমিশন করব। আবার এখানে আমাকে আবার অ্যাক্সেস কন্ট্রোল মেজারও নিতে হবে। আমি এখানে অ্যাক্সেস কন্ট্রোল মেজার নিচ্ছি যে কে এটাকে অ্যাক্সেস করবে, ডেটাগুলোকে কে অ্যাক্সেস করতে পারে আর কে অ্যাক্সেস করতে পারে না। দ্যাট ইজ আ অ্যাক্সেস কন্ট্রোল মেজার। আমি এখানে রোল বেসড অ্যাক্সেস কন্ট্রোল আমি অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে বলতে পারি যে যার অথেন্টিকেশন আছে তাকে আমি অ্যাক্সেস দিচ্ছি, বা আমি এখানে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন আমি এখানে ইমপ্লিমেন্ট করছি। দ্যাট ইজ আ অ্যাক্সেস কন্ট্রোল মেজার্স। আর আমাকে সবসময় রেগুলার আমাকে মনিটরিং করতে হবে। দ্যাট ইজ আ রেগুলার মনিটরিং, যে আমাকে রেগুলার মনিটরিং করে আমাকে দেখতে হবে যে কোনোভাবে কি আমার ডেটাগুলো বা অ্যাপ্লিকেশনগুলো কোনোভাবে কি আনঅথরাইজ অ্যাক্সেস হচ্ছে, সেটা কিন্তু আমাকে মনিটরিং করতে হবে বা আমাকে অডিট করতে হবে। রেগুলার মনিটরিং অ্যান্ড অডিট, যার থ্রু দিয়ে কিন্তু আমরা আনঅথরাইজড অ্যাক্সেস হচ্ছে কি না আমার সিস্টেমে বা আমার আমার ক্লাউড এনভায়রনমেন্টে, সেটা কিন্তু আমরা এনসিওর করতে পারি বা সেটা কিন্তু আমরা দেখতে পারি। নাম্বার 4, আমি আরেকটা পয়েন্ট এখানে ডিসকাশন করব, সেটা হচ্ছে যে সিকিউরিটি অ্যাক্সেস অ্যান্ড আইডেন্টিটি ম্যানেজমেন্ট। এটা আমরা আগেও অনেকবার অন্য কোনো কনসেপ্টে আমরা দেখেছি যে সিকিউরিটি অ্যাক্সেস আর হচ্ছে আইডেন্টিটি ম্যানেজমেন্ট। ওকে, আইডেন্টিটি ম্যানেজমেন্ট এটা কিন্তু আমরা আগেও পড়েছি। এই পয়েন্টটা আমরা আগে পড়েছি অন্য টপিকের রেসপেক্টে, যে আমার ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচার আছে, আমার সমস্ত ইউজার তারা ডেটাগুলোকে অ্যাক্সেস করে রিমোটলি। কারণ তুমি এখানে বসে আছো, তোমার ক্লাউডে ডেটা আছে, তুমি কিন্তু রিমোটলি তুমি কিন্তু ডেটাগুলোকে অ্যাক্সেস করছো। তাহলে সেখানে অবশ্যই আমার সিকিউরিটি পলিসি আমার দরকার। তো যদি আমাকে সিকিউরিটি পলিসি যদি আমরা না অ্যাডপ্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা সিকিউরলি অ্যাক্সেস করতে পারবো না। বা আমার আইডেন্টিটি যদি ম্যানেজমেন্ট না হয়, যে আমার ক্লাউডে অ্যাকাউন্ট আছে, আমি অ্যাক্সেস করছি ক্লাউড এনভায়রনমেন্টকে, ঠিক আছে, কিন্তু আমার ক্লাউডে অ্যাকাউন্ট নেই, তাও আমি ক্লাউডটাকে অ্যাক্সেস করতে পারছি, তাহলে কিন্তু এখানে প্রপারলি আইডেন্টিটি ম্যানেজমেন্ট হচ্ছে না। ওকে, তো তার জন্য এই সিকিউরিটি অ্যাক্সেস বা আইডেন্টিটি ম্যানেজমেন্ট করার জন্য আমাদেরকে এখানে স্ট্রং অথেন্টিকেশন মেকানিজম আমাকে রাখতে হবে। দ্যাট ইজ আ স্ট্রং অথেন্টিকেশন মেকানিজম, যার মধ্যে আমরা মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশনকে আমরা রাখতে পারি আইডেন্টিটি ম্যানেজমেন্ট করার জন্য। আমি প্রত্যেকটা ইউজারের অ্যাক্টিভিটিগুলোকে আমি লগইন করছি, আমরা স্টোর করে রাখছি যে ওই ইউজারটা কি অ্যাক্টিভিটি পারফর্ম করছে। আর প্রত্যেকটা ইউজারের অ্যাক্টিভিটিকে কিন্তু আমরা মনিটরিং করছি। মানে আমরা এটা ভাবলে ভুল হবে যে আমরা ওয়েবে যা কিছু কাজ করি, বা আমরা ফেসবুকে যা কিছু কাজ করি, বা আমরা ফোনে যা কিছু কথা বলি, বা যা কিছু শেয়ার করি, তার কিন্তু লগ মেনটেন হয়। ওকে, তার কিন্তু লগ মেনটেন হয়, তোমার ডে বাই ডে তোমার অ্যাকাউন্টের এগেনস্টে কিন্তু লগ মেনটেন হয়। সেই লগের মধ্যে তুমি যা কিছু তোমার যে অ্যাক্টিভিটি তুমি পারফর্ম করেছো তোমার মোবাইল ফোনের ওপরে বা তোমার ল্যাপটপের ওপরে বা তুমি ক্লাউড এনভায়রনমেন্টের ওপরে, এবার তোমার ল্যাপটপ কেন বলছি না, তোমার ল্যাপটপ ধরো হয়তো ক্লাউডের সাথে কানেক্টেড থ্রু ইন্টারনেট, সব কিন্তু তোমার কিন্তু এখানে লগ মেনটেন হয় বা এটাকে মনিটরিং করে ইউজারের অ্যাক্টিভিটিগুলোকে। অর্থাৎ লগিং অ্যান্ড মনিটরিং অফ ইউজার অ্যাক্টিভিটিস। তাহলে এই ধরনের কাজগুলো করলে আমরা কিন্তু জানতে পারবো যে কোন ইউজার কি ধরনের মানে অ্যাক্টিভিটি পারফর্ম করছে। তো সেখান থেকে কিন্তু আমরা কিছুটা হলেও সিকিউরিটি কনসেপ্টটাকে আমরা অ্যাডপ্ট করতে পারি বা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটা কিন্তু এক ধরনের সিকিউরিটি পলিসি, যে আমাকে সিকিউরিটি অ্যাক্সেস দিতে হবে আর আমাকে আইডেন্টিটি ম্যানেজমেন্ট করতে হবে। আর এছাড়া আমাদের আরও ডিফারেন্ট সিকিউরিটি পলিসিস আছে। আমি যদি আরেকটা সিকিউরিটি পলিসিসের কথা আমরা বলি, নাম্বার 5, সেখানে আমি বলতে পারি যে আমি সব কিছুই তো দেখছি, তার সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু এটাও মেনটেন করতে হবে যে কস্টটাকে আমি কিভাবে অপটিমাইজেশন করব, কস্টটাকে আমি কিভাবে কমাবো। আমার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করছি আমরা, বা ক্লাউডে আমি এত কিছু মেনটেন করছি, কিন্তু আমাকে কস্টটাকে তো অপটিমাইজ করতে হবে, বা আমাকে প্রপারলি আমার ক্লাউডের যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোকে আমাকে ম্যানেজ করতে হবে। দ্যাট ইজ দ্য ক্লাউড কস্ট অপটিমাইজেশন অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। তো এটা নিয়ে একটু কথা বলি আমি। এটা নিয়ে যেটা বলা সেটা হচ্ছে যে যখন কোনো ব্রিচেস হয় বা সিকিউরিটি যখন কোনো অ্যাটাক হয়, সেটা কিন্তু অনেক সময় লিড করে কোনো একটা ফিনান্সিয়াল লস বা রেপুটেশন ড্যামেজ হয়ে যেতে পারে। আজকে আজকে তোমার ধরো কোনো একটা ভালো কোম্পানির হয়তো ভালো রেপুটেশন আছে, তো সেই কোম্পানি কোনো কারণে যদি কোনো সিকিউরিটি ব্রিচেস হয়, তার ডেটা সমস্ত হ্যাক হয়ে হয়তো এখন পাবলিক হয়ে গেল ডেটাগুলো, তাহলে যার ডেটা ওই পার্টিকুলার কোম্পানির কাছে আছে সে তো তাকে তো ছেড়ে দেবে না।
তাহলে কি হলো না, আলটিমেট সেই কোম্পানি কিন্তু রেপুটেশনটা লস হয়ে গেল। যে একটা ভালো কোম্পানি সে ডেটাগুলোকে এইভাবে পাবলিকলি অ্যানাউন্স করে দিচ্ছে। ওকে, দ্যাট ইজ আ ফিনান্সিয়াল লসেস। তাহলে সেই ফিনান্সিয়াল লস যাতে আমাকে না হয়, আমার রেপুটেশন যাতে ড্যামেজ না হয়, তাহলে আমার এখানে সিকিউরিটি পলিসি কিন্তু হেল্প করবে সেই সমস্ত অর্গানাইজেশনকে, যাতে তারা তাদের রিসোর্সগুলোকে অপটিমাইজ করতে পারে, যাতে তাদের যে সিকিউরিটির যে লুপ হোলসগুলো আছে সেগুলো যাতে তারা প্রিভেন্ট করতে পারে, যাতে করে তারা অবশ্যই তাদের ফিনান্সিয়াল যে রিস্ক বা ফিনান্সিয়াল যে লসেস তাকে কিছুটা হলেও তারা রিডিউস করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের কস্ট অপটিমাইজেশন অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট। ওকে, তাহলে এগুলো অ্যাকচুয়ালি আমাদের সিকিউরিটি পলিসি। এছাড়া আমাদের ধরুন ভেন্ডার সিকিউরিটি অ্যাসুরেন্স আছে, যে থার্ড পার্টি যে ক্লাউড প্রোভাইডার্সগুলো। ওকে, তো আমরা এখন ম্যাক্সিমাম অর্গানাইজেশন বা আমরা কিন্তু সব থেকে বেশি রিলাই করি যে AWS বা অ্যাজিওর বা গুগল ক্লাউড। ওকে, তাহলে এই ক্লাউড সিকিউরিটি পলিসি আমাদেরকে হেল্প করে যে আমি ওই যে ভেন্ডারের যে সিকিউরিটি মেজার্সগুলো আমরা কি করে এনসিওর করব। তার জন্য যত কোম্পানির সাথে তোমার ধরো AWS তোমার ধরো একটা কোম্পানির সঙ্গে হয়তো তোমার একটা এগ্রিমেন্ট হলো যে আমি আমার সমস্ত কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার আমি ক্লাউডে রাখবো। তো এটা কিন্তু একটা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট, যাকে SLA বলা হয়। তাহলে এই সার্ভিস লেভেল এগ্রিমেন্টের মধ্যে সিকিউরিটি যত রেসপন্সিবিলিটি আছে সব কিন্তু ডিফাইন করা থাকে। AWS বলে দেয় যে আমি তোমার ডেটার আমি এই সিকিউরিটিগুলো আমি নেব, এই আমার রেসপন্সিবিলিটি। তার বাইরে কিন্তু সে কিছু অন্য কোনো রেসপন্সিবিলিটি সে কিন্তু নেবে না। তো এটাকে বলা হয় ভেন্ডার সিকিউরিটি অ্যাসুরেন্স। ওকে, তাহলে আমাকে কিন্তু এটাও মেনটেন করতে হয় সিকিউরিটি পলিসি থ্রু দিয়ে। তো ভেন্ডারকে কিভাবে সিকিউর রাখা যাবে, দ্যাট ইজ আ ভেন্ডার সিকিউরিটি অ্যাসুরেন্স। ভেন্ডার সিকিউরিটি অ্যাসুরেন্স। তো এগুলোকে আমি বলছি সিকিউরিটি পলিসিস। তা যদি আমাদের এরকম কোশ্চেন দেয় যে ডিসকাস অ্যাবাউট দ্য নিড ফর ক্লাউড সিকিউরিটি পলিসি, তাহলে আমাদের ফার্স্টে ক্লাউড সিকিউরিটি পলিসি সেটা আমরা কি জিনিস বলবো, তারপরে আমাদের ক্লাউড সিকিউরিটি পলিসি কেন দরকার পড়ে, না আমাদের প্রোটেকশন এগেনস্ট সিকিউরিটি থ্রেট, তার জন্য আমাদের ডেটা সিকিউরিটি পলিসি দরকার লাগে, কিছু কমপ্লায়েন্স বা রেগুলেটরি স্ট্যান্ডার্ড মেনটেন করতে গেলে আমাদের ক্লাউড সিকিউরিটি পলিসি দরকার লাগে, ডেটা প্রোটেকশন বা ডেটা সিকিউরিটি করার জন্য বা মেনটেন করার জন্য আমাদের ক্লাউড সিকিউরিটি পলিসি দরকার পড়ে, আমি সিকিউরিটি অ্যাক্সেস বা আইডেন্টিটি ম্যানেজমেন্ট করার জন্য সিকিউরিটি পলিসি দরকার পড়ে, বা কস্ট অপটিমাইজেশন রিসোর্স ম্যানেজমেন্ট তো আছে। আর লাস্ট যেটা বললাম সেটা হচ্ছে ভেন্ডার সিকিউরিটি অ্যাসুরেন্স। তো এগুলো সব প্রোভাইড করার জন্য এগুলো দ্যাট ইজ আ নিড অফ দ্য ক্লাউড সিকিউরিটি পলিসি। ওকে, আমরা সবাই বুঝতে পেরেছি এই কনসেপ্ট, সবাই বুঝতে পেরেছি আমরা, সবাই বুঝতে পেরেছি আমরা। হুম, রিপ্লাই করো একটু, সবাই বুঝতে পারলি কিনা একটু বলো, সবাই বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা যেটা একটু ক্লাউড সিকিউরিটির একটু বাইরে বাইরে মানে ওর মধ্যেই, এটা যদি এটা আমরা পড়েছি আশা করি তোমাদের মনে আছে কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে ক্লাউড মনিটরিং অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড টুলস। এটা আমরা মনে হচ্ছে দেখো পড়েছি, অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড টুলস। তা আমি এখানে একটু রিক্যাপ করবো কনসেপ্টটা। ক্লাউড মনিটরিং অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটেড টুলস, এখান থেকে যে টাইপের কোশ্চেনটা আসতে পারে, এখান থেকে যে টাইপের কোশ্চেনটা, আমি কিন্তু আজ একটু কোশ্চেন অ্যান্সারিং করে করে পড়ছি, যেটা আমি তোমাকে আগেও বলেছি, প্রথমেই বললাম। তো এখান থেকে তোমার যে কোশ্চেনটা আসে বা আসার চান্সেস আছে সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই, হোয়াট ডু ইউ মিন বাই ক্লাউড মনিটরিং, হোয়াট ডু ইউ মিন বাই ক্লাউড মনিটরিং। আর তার সঙ্গে তোমার একটা কোশ্চেন হয়তো অ্যাটাচ করে দিতে পারে এরকম ভাবে যে রাইট সাম ক্লাউড মনিটরিং টুলস, রাইট সাম ক্লাউড মনিটরিং টুলস। ওকে, এরকম টাইপের একটা কোশ্চেন আমার এই ক্লাউড মনিটরিং বা তার অ্যাসোসিয়েটেড টুলস থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু আসার চান্সেস থাকে। তো আমরা ক্লাউড মনিটরিং কিন্তু আমরা পড়েছি। ওকে, তো এটাকে যদি আমরা, তার মানে ক্লাউড মনিটরিং বলতে কি বোঝায় যদি আমরা একটু এক্সপ্লেন করি যে হোয়াট ইজ ক্লাউড মনিটরিং। ওকে, তোমরা জানো কি হোয়াট ইজ ক্লাউড মনিটরিং? আমি তো পড়িয়েছি, কিন্তু আমি জিজ্ঞেস করছি।
আমার একটা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আছে বা আমার একটা ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচার আছে, সেই ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচারটাকে আমি কন্টিনিউয়াসলি আমি অবজার্ভ করছি, কন্টিনিউয়াসলি আমি অ্যানালাইজিং করছি, আবার আমি ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচারটাকে আমি ম্যানেজ করছি। শুধু আমার ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচারের আমি ম্যানেজ করছি বা অ্যানালাইজ করছি বা অবজার্ভ করছি কন্টিনিউয়াসলি তা নয়, আমার অ্যাপ্লিকেশন তাকেও আমি অবজার্ভ করছি, অ্যানালাইজ করছি, ম্যানেজ করছি। আমার ক্লাউড বেস যে সার্ভিসেসগুলো আছে তাকেও আমি সবসময় অবজার্ভ করছি, অ্যানালাইজ করছি, ম্যানেজ করছি। তাহলে এই ক্লাউড মনিটরিং হচ্ছে একটা প্রসেস যার থ্রু দিয়ে আমরা কন্টিনিউয়াসলি অবজার্ভ করতে পারি বা কন্টিনিউয়াসলি আমরা অ্যানালাইজ করতে পারি বা কন্টিনিউয়াসলি আমরা ম্যানেজ করতে পারি। কাকে ম্যানেজ করতে পারি? না, আমার ক্লাউড বেস ইনফ্রাস্ট্রাকচার, আমার অ্যাপ্লিকেশন, আমার ডেটা, আমার সার্ভিসেস, তাকে আমরা অবজার্ভ করছি। ওকে, যে প্রসেসের থ্রু দিয়ে তাকে আমি বলছি ক্লাউড মনিটরিং। তো এই ক্লাউড মনিটরিং করে কি হয় না, আমি যদি আমরা প্রপারলি মনিটরিং করতে পারি তাহলে সেটা আমাদের এনসিওর করে যে আমাদের ক্লাউড বেস ইনফ্রাস্ট বা ক্লাউডের পারফরমেন্সটাকে এনসিওর করে, ক্লাউডের সিকিউরিটিটাকে এনসিওর করে, আর ক্লাউডের সার্ভিসেসগুলো বা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সবসময় যে অ্যাভেলেবেল সবার কাছে তাকে এনসিওর করে। ওকে, তাকে আমরা এক কথায় বলছি ক্লাউড মনিটরিং। আবার এই ক্লাউড মনিটরিং এর মধ্যে আবার এটাও কিন্তু ইনক্লুডেড বা এটাও ইনভলভ যে আমি কিছু মেট্রিককে আমি ট্র্যাক করছি, বা কিছু প্যারামিটারকে আমি ট্র্যাক করছি। যেমন আমার কতটা সিপিইউ ইউজেস এখন হচ্ছে, আমার নেটওয়ার্কের ট্রাফিক কেমন, কতটা মেমোরি কনজিউম করেছে। ওকে, আমি ক্লাউড বেসড কোনো সার্ভিস যখন আমি মানে পাওয়ার জন্য যখন আমি রিকোয়েস্ট করছি, আমি কতক্ষণ পরে সেটাকে পাচ্ছি, আমার রেসপন্স টাইমটা কিরকম। ওকে, তো এগুলো সবই কিন্তু তোমার এক ধরনের প্যারামিটার বা মেট্রিক, যেগুলো কিন্তু আমার এই ক্লাউড মনিটরিং এর মধ্যে কিন্তু এগুলো ইনভলভ আছে বা এগুলো কিন্তু আমাকে মনিটরিং করতে হয়। আর আমার রিয়েল টাইমে আমার সিস্টেমে বা আমার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রিয়েল টাইমে কোনো অ্যানোমালিজ এসছে কিনা, তো তাকেও কিন্তু আমরা ডিটেকশন করছি এই ক্লাউড মনিটরিং করে। কারণ যে কোনো জিনিস, যে কোনো ইনফ্রাস্ট্রাকচার, যে কোনো সিস্টেম যদি তুমি মনিটরিং না করো, তোমার কিন্তু সেই সিস্টেম কিন্তু লং রান করতে পারে না। অর্থাৎ তোমাকে কিন্তু মনিটরিং করতে হবে। কেন? তাতে করে তুমি ইউজারকে ভালো পারফরমেন্স প্রোভাইড করতে পারো, ইউজারকে ভালো সিকিউরিটি দিতে পারো, বা ক্লাউডের ইনফ্রাস্ট্রাকচার বা ক্লাউডের যে রিসোর্সগুলো যখন ইউজার যখন রিকোয়েস্ট করবে সে যেন খুব কম রেসপন্স টাইমের মধ্যে যেন সেটাকে সে অ্যাভেল করতে পারে, তার জন্য ক্লাউড মনিটরিং করা হয়। তাহলে আমি যদি এখন বলি যে এই ক্লাউড মনিটরিং করার পিছনে আমার কি কি ইম্পর্টেন্স আছে, কেন দরকার ক্লাউড মনিটরিং, তাহলে আমরা কিছু ইম্পর্টেন্সের কথা আমরা বলবো। আমি একটু আগে যেটা বলছিলাম সেটা সবটা কিন্তু হচ্ছে ইন্ট্রোডাকশন টু দ্য ক্লাউড মনিটরিং বা হোয়াট ইজ ক্লাউড মনিটরিং। ওকে, তাহলে আমরা এক কথায় বলতে পারি যে ক্লাউড মনিটরিং রেফার্স টু দ্য প্রসেস অফ continuously observing, analyzing, and managing cloud-based infrastructure, application, and services to ensure the performance, security, and availability. এটাকে আমরা এক কথায় বলছি ক্লাউড মনিটরিং। ওকে, এবার তার ইম্পর্টেন্স কোথায় না, তার প্রথম ইম্পর্টেন্সটা হচ্ছে পারফরমেন্স অপটিমাইজেশন। আমাকে পারফরমেন্সটাকে অপটিমাইজ করতে হবে, কারণ আমি সবসময় চাইবো যে উইথ গ্রেটার পারফরমেন্স আমার ইউজারগুলো যেন সার্ভিস পায়। আমি ক্লাউডের অ্যাপ্লিকেশনগুলোর আমি স্মুথ ফাংশনিং চাইছি, তাকে এনসিওর করতে চাইছি। আমার সেখানে যাতে কোনো বটল নেক যাতে কোনো না আসে, যাতে কোনো ডিলে না আসে। যখন ইউজার যে কোনো অ্যাপ্লিকেশন যখন সে অ্যাক্সেস করতে চাইছে, তাকে আমি যেন ইনস্ট্যান্ট যেন আমি তাকে অ্যাক্সেস দিতে পারি। অর্থাৎ আমাকে পারফরমেন্সটাকে অপটিমাইজ করতে হবে, যেটা কিন্তু পসিবল আমাদের ক্লাউড মনিটরিং করে। নাম্বার 2 হচ্ছে, যদি আমি রেগুলার বেসিসে যদি ক্লাউড মনিটরিং করি তাহলে আমি সিকিউরিটি ম্যানেজমেন্ট করতে পারবো, যে কোথায় আমার লুপ হোলস আছে, সিকিউরিটি লুপ হোলস আছে, তাকে আমরা ডিটেকশন যেমন করতে পারবো, তার সঙ্গে সঙ্গে তাকে আমরা তো আবার মিটিগেটও করতে পারবো, তাকে আমরা কমাতেও পারবো। অর্থাৎ সিকিউরিটি ম্যানেজমেন্ট, যে আমার সিস্টেমে কোনো এখন আনঅথরাইজ কোনো অ্যাক্সেস করছে কিনা, বা আমার কি কি পোটেনশিয়াল সিকিউরিটি থ্রেট রয়েছে এখন সিস্টেমে, তো তাকেও কিন্তু আমি অবজার্ভ করে বা অ্যানালাইজ করে কিন্তু সেগুলোকে আমরা ম্যানেজ করতে পারি। তাহলে সিকিউরিটি ম্যানেজমেন্ট এটা একটা ইম্পর্টেন্স ক্লাউড মনিটরিং করার পিছনে। থার্ড হচ্ছে কস্ট এফিসিয়েন্সি। যদি আমি রিসোর্সগুলোকে যদি আমি অপটিমাইজেশন করতে পারি, যদি আমি আনএক্সপেক্টেড কিছু এক্সপেন্সকে যদি আমি প্রিভেন্ট করতে পারি, তাহলে তো আমাদের কস্ট এফিসিয়েন্সিটা অনেক বাড়বে। আমার কাছে কিছু রিসোর্স আছে, আমি রিসোর্সগুলোকে প্রপার ইউটিলাইজেশন করতে পারছি না বা অপটিমাইজেশন করতে পারছি না, তাহলে কিন্তু কস্ট বেড়ে যাবে।
কিন্তু রিসোর্সগুলোকে যদি আমি অপটিমাইজ করতে পারি তাহলে কিন্তু সেখানে আমাদের কস্টের এফিসিয়েন্সি কিন্তু অনেকটা বাড়বে। অতএব আমি আনএক্সপেক্টেড যে এক্সপেন্সগুলো, তো সেগুলো কিন্তু আমরা কিছুটা হলেও কমাতে পারবো যদি আমরা প্রপারলি যদি আমরা মানে রিসোর্স আমরা অপটিমাইজেশন করতে পারি। নাম্বার 4 আরো কিছু আমাদের ইম্পর্টেন্স আছে, যেটা হচ্ছে কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেটরি। খুব কমন একটা পয়েন্ট, যেটা আমাদের প্রত্যেকটা অ্যাসপেক্টে কিন্তু এটা কমপ্লায়েন্স অ্যান্ড রেগুলেটরি বা না বলে বলবো কমপ্লায়েন্স অ্যান্ড গভর্নেন্স। কমপ্লায়েন্স অ্যান্ড গভর্নেন্স, তো আমাকে তো একটা কোম্পানি জিডিপিআর তোমাকে বলে গেছে তোমাকে এগুলোকে মেনটেন করতে হবে, তো আমি আমার কোম্পানি সেটাকে মেনটেন করছে কিনা, যদি আমি বাড়িতে বসে ঘুমাই আমি জানতে পারবো এটা মেনটেন হচ্ছে কিনা আমার কোম্পানিতে? নিশ্চয়ই না। তাহলে তার জন্য আমাকে রেগুলার আমাকে মনিটরিং করতে হবে, তো আমার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার আমাকে মনিটরিং করতে হবে যে আমার জিডিপিআর যেগুলো বলে গেছে, যে রুলস গুলো বলে গেছে, বা যে সেট অফ রুলস গুলো আমাকে বলে ডিফাইন করে গেছে, আমার কোম্পানি আমার অর্গানাইজেশন সেগুলোকে মেনটেন করছে কিনা। অতএব কমপ্লায়েন্স গভর্নেন্সের মধ্যে আমি বলতে পারি যে এটা এই ক্লাউড মনিটরিং কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসিস্ট করে যে আমার কোম্পানি ওই রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট গুলো তাকে মেনটেন করছে কিনা, তাকে মিট করছে কিনা। যেমন জিডিপিআর আছে, হিপা আছে, পিসিআই ডিএসএস আছে, সব কিন্তু রেগুলেটরি বডিজ, তো সেখানে কিন্তু আমাদের এখানে হেল্প করে। আবার আমার ক্লাউড মনিটরিং এর মধ্যে কিন্তু ব্যাকআপও একটা কনসেপ্ট আছে, যে আমি রেগুলার মনিটরিং করছি, আমি আমার সিস্টেমে কিন্তু আমি ব্যাকআপটাকেও কিন্তু আমি মনিটরিং করছি, যে হ্যাঁ আমার পার ডে ব্যাকআপ নেওয়া হচ্ছে তো আমার সিস্টেমের বা আমার ক্লাউডের। যদি আমি পার ডে যদি আমি ব্যাকআপ না নিই, তাহলে হয়তো আমি যেদিন ব্যাকআপ নিলাম না সেদিন হয়তো ধরুন একটা কোনো ডিজাস্টার হয়ে গেল, ন্যাচারাল কোনো একটা ডিজাস্টার হয়ে গেল, তো আমি পারবো কি আমার ডেটাগুলোকে কুইকলি রিকভার করতে যদি কোনো ফেলিওর হয়? নিশ্চয়ই পারবো না। অর্থাৎ কিন্তু আমাকে ব্যাকআপ সিস্টেমটাও কিন্তু আমাকে মনিটর করতে হবে যে প্রপারলি ব্যাকআপটা নেওয়া হচ্ছে তো, শিডিউল টাইমে ব্যাকআপটা হচ্ছে তো, তো দ্যাট ইজ আ ডিজাস্টার রিকভারি। তাহলে এই সমস্ত ইম্পর্টেন্সগুলো আমাকে প্রোভাইড করে ক্লাউড মনিটরিং। ওকে, তাহলে আমরা যদি প্রপারলি যদি আমরা ক্লাউড মনিটরিং করতে পারি, তাহলে কিন্তু আমাকে এই তার ইম্পর্টেন্সগুলো কিন্তু এটাই, যে আমরা পারফরমেন্সটাকে অপটিমাইজ করতে পারবো, আমরা সিকিউরিটি ম্যানেজমেন্ট করতে পারবো, আমরা কস্ট এফিসিয়েন্সি করতে পারবো। ওকে, আমরা সেখানে কমপ্লায়েন্স বা গভর্নেন্সের যে সমস্ত রুলসগুলোকে আমরা মেনটেন করতে পারবো। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, তো সেখান থেকে কিন্তু আমরা আমার কোম্পানিকে আমি রক্ষা করতে পারবো বা রিকভার করতে পারবো। দ্যাট ইজ আ ডিজাস্টার রিকভারি। এবার তারপরে বলেছে যে রাইট সাম ক্লাউড মনিটরিং টুলস। এবার আমরা কিছু টুলসের থ্রু দিয়ে এই কাজগুলোকে আমরা করতে পারি। তো তার জন্য কিছু পপুলার কিছু ক্লাউড মনিটরিং টুলস আছে। আমি এটাও বলেছিলাম যে টুলসগুলো এখন সব থেকে ওয়াইডলি ব্যবহার করা হয় বা ওয়াইডলি ইউজ করা হয় তো রিয়েল টাইম কোনো ক্লাউড মনিটরিং করার জন্য। যেমন প্রথমেই যে টুলসটার কথা বলবো, নাম্বার 1 দ্যাট ইজ আ অ্যামাজন ক্লাউড ওয়াচ। নিশ্চয়ই তোমাদের নামটা মনে আছে, আমি এটা কিন্তু পড়িয়েছিলাম, অ্যামাজন ক্লাউড ওয়াচ, যাকে এটাকে কিন্তু এই AWS-টা কিন্তু তোমার কিন্তু এই অ্যামাজন ওয়েব সার্ভিসেস নয়, কিন্তু আমি কিন্তু এখানে ঠিক আছে, আমি এখানে AWS ক্লাউড ওয়াচ বলবো। হ্যাঁ, অ্যামাজনের মধ্যে আমি বলছি AWS, আমি তারপরে বলছি ক্লাউড ওয়াচ। ক্লাউড ওয়াচ, হ্যাঁ, এবার তুমি AWS-টাকে তুমি বলতে পারো অ্যামাজন ওয়েব সার্ভিসেস ক্লাউড ওয়াচ। ওকে, তাহলে এই অ্যামাজন ক্লাউড ওয়াচ এ কিন্তু কাজ করে AWS প্ল্যাটফর্মে। তার কাজ কি না, সে রিয়েল টাইম মনিটরিং করতে পারে, সে লগ অ্যানালিসিস করতে পারে, সে অটোমেটেড অ্যালার্ম দিতে পারে, বা আবার সে যদি কোনো সিকিউরিটি থ্রেট আসে বা কোনো অ্যানোমালিজ আসে তাকে ডিটেকশন করতে পারে। তো সেটা কিন্তু একটা পপুলার একটা টুলস, যার নাম হচ্ছে অ্যামাজন ক্লাউড ওয়াচ। নাম্বার 2 হচ্ছে অ্যাজিওর। মাইক্রোসফটের তোমার যে অ্যাজিওর আছে, সেই অ্যাজিওরের একটা মনিটর আছে, তাকে বলা হয় অ্যাজিওর মনিটর। তার কাজও তাই, সে তোমার যে প্ল্যাটফর্মে কাজ করে এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাজিওর। আর তারও কাজ হচ্ছে সে ভার্চুয়াল মেশিনগুলোকে ট্র্যাক করে, কত অ্যাপ্লিকেশন চলছে এখন তাকে ট্র্যাক করছে, নেটওয়ার্ক ট্রাফিককে ট্র্যাক করে, লগগুলোকে মেনটেন করে। ওকে, তার কাজ হচ্ছে কিন্তু অ্যাজিওর মনিটর, কিন্তু এগুলো সব হচ্ছে তার অ্যাক্টিভিটি। আর থার্ড যে পপুলার টুলসের কথা আমরা বলবো সেটা হচ্ছে ডেটা ডগ। ওকে, ডেটা ডগ। ওকে, তো এটা তোমার ডিফারেন্ট প্ল্যাটফর্মে কাজ করতে পারে, কমন একটা টুলস বা জেনারেলাইজড একটা টুলস ক্লাউড। তো তোমার ডিফারেন্ট প্ল্যাটফর্মে কাজ করে। এই ডেটাডগটা তোমার যে প্ল্যাটফর্মে কাজ করতে পারে, ও মাল্টি ক্লাউড এনভায়রনমেন্টে কাজ করতে পারে। ও কাজ করতে পারে AWS এ, ও কাজ করতে পারে অ্যাজিওর এনভায়রনমেন্টে, ওকে, ও কাজ করতে পারে গুগল ক্লাউড প্ল্যাটফর্মে, GCP প্ল্যাটফর্মে, এক্সেট্রা। এটাকে বলা হয় মাল্টি ক্লাউড প্ল্যাটফর্ম বা মাল্টি ক্লাউড। ওকে,
থার্ড টুলস গেল। নাম্বার ফোর হচ্ছে নিউ রেলিক। আমরা কিন্তু এই টুলসগুলো গুগলে সার্চ করলে কিন্তু আমরা পাবো এই টুলসগুলো কিভাবে কাজ করে, তাদের কনফিগারেশন, তারা কিভাবে কাজ করছে, আমাকে কি ইনপুট দিতে হয়, হ্যাঁ, আমি কোন ক্লাউড প্ল্যাটফর্মে নিজেগুলোকে কাজ করাতে পারবো, সবগুলো কিন্তু সার্চ করতে পারি আমরা সবগুলো গুগলে। ওকে, নিউ রেলিক তারও কিন্তু প্ল্যাটফর্মটা হচ্ছে মাল্টি ক্লাউড। সেও কিন্তু মানে মাল্টিপল ক্লাউড এনভায়রনমেন্টে সে কিন্তু কাজ করতে পারে। সেও অ্যাজিওর, AWS, GCP, মাল্টি ক্লাউডে কিন্তু সে কাজ করতে পারে। তারও কাজ হচ্ছে তোমার মনিটরিং করা, ওকে, রিয়েল টাইম ড্যাশবোর্ড তৈরি করা, ইউজারের অ্যাক্টিভিটিগুলোকে ট্র্যাক করা, সব কাজগুলো কিন্তু সে বেসিক্যালি পারফর্ম করে। আমি আর একটা টুলসের কথা বলবো, বেশি টুলস বলে আমরা ভুলে যাব। আমি 5টা টুলস আমি আগে আরো বেশি টুলসের কথা আমরা বলেছিলাম। আর একটা তোমার নাম হচ্ছে লজিক মনিটর। ওকে, লজিক মনিটর প্রত্যেকটা টুলস কিন্তু আমরা গুগলে সার্চ করলে কিন্তু আমরা পাবো। ওকে, তারও কিন্তু প্ল্যাটফর্মটা হচ্ছে মাল্টি ক্লাউড প্ল্যাটফর্মে সেও কাজ করতে পারে। লজিক মনিটর, ওকে, লজিক মনিটর তারও সে কিছু অ্যানালিসিসে কাজ করে, সে অটোমেটেড কিছু ট্রাবল শুটিং করতে পারে। ওকে, আবার সে কিন্তু বেসিক্যালি লজিক মনিটর কিন্তু পুরোপুরি একটা এআই ড্রিভেন একটা মনিটরিং টুলস। ওকে, সে কিন্তু একটা এআই ড্রিভেন মনিটরিং টুলস, মানে তার পেছনে কিন্তু এআই এর লজিক আছে। তো এই সমস্ত টুলস গুলো আমাদের, এগুলোকে আমরা বলছি ক্লাউড মনিটরিং টুলস। তাহলে যদি আমি ক্লাউড সিস্টেমের যদি এফিসিয়েন্সি, সিকিউরিটি, রিলায়েবিলিটি যদি আমরা মেনটেন করতে চাই, তো সেখানে কিন্তু ক্লাউড মনিটরিং কিন্তু আমাদের খুব এসেন্সিয়াল। ওকে, তার মানে এখানে অর্গানাইজেশন গুলো তারা চুজ করে যে রাইট ক্লাউড মনিটরিং টুলস তাদের ইনফ্রাস্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, তাদের কিরকম স্কেলেবিলিটি দরকার, তাদের কিরকম সিকিউরিটি রিকোয়ারমেন্ট আছে, তার উপরে বেস করে কিন্তু ডিফারেন্ট অর্গানাইজেশন তারা চুজ করে রাইট ক্লাউড মনিটরিং টুলস। এরকম নয় যে আমাকে এই টুলসটা ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ তারা কিন্তু চুজ করে যে সে কোন টুলসটা ব্যবহার করে তার সিস্টেমের বা তার ক্লাউডের সে মনিটরিং করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। এটা থাকলেও তোমার হয়তো 4 নাম্বার বা 3 নাম্বার থাকবে। 3 নাম্বার থাকবে, প্রথমটা 2+1 যদি মার্কস থাকে, এটা তোমার 3 নাম্বারের কোশ্চেন থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ক্লাউড মনিটরিং এর কনসেপ্ট। সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে হ্যাঁ পেরেছি স্যার। কনসেপ্টটা? হ্যাঁ, হ্যাঁ স্যার। এবার আমরা আরেকটা পয়েন্ট আমরা বলবো, সেটা আরেকটা টপিক নিয়ে ডিসকাশন করব। সেটা অনেকটা একই রকম, যেটা আমরা আগে সিকিউরিটি পলিসি দেখলাম। আমরা এবার একটা টপিক নিয়ে ডিসকাশন করবো, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কিন্তু তার কনসেপ্ট কিন্তু অনেকটা ক্লাউড সিকিউরিটি পলিসিসের মতনই অনেকটা, যেটা হচ্ছে ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স। ওকে, ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স। ঠিক আছে, যেমন তোমার বাজাজ যেমন অ্যালায়েন্স আছে, সেরকম ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স, এটা সম্বন্ধে একটু জানবো, যেটা খুব শর্ট ফর্মে বলা হয় সিএসএ। সিএসএ কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামিনেশনের জন্য, পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট সিএসএ। ওকে, ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স। ঠিক আছে, এখান থেকে তোমার যে কোশ্চেনটা আসে এই ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স থেকে, যে কোশ্চেনটা দেয় সেটা হচ্ছে যে ডেসক্রাইব ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স, দিয়ে তোমার থাকবে ব্র্যাকেটের মধ্যে থাকবে সিএসএ, ডেসক্রাইব সিএসএ। তো এটা নিয়ে একটু পড়ি, এটা নিয়ে একটু দেখি আমরা যে হোয়াট ইজ সিএসএ, বা ডেসক্রাইব করতে বলে তো আমাকে একটু ভালো রকম ভাবে লিখতে হবে। ডেসক্রাইব করতে বলে আমার অ্যাটলিস্ট তোমার 3 মার্কস থাকবে, এটা এই কোশ্চেনটা তোমার 3 মার্কস থাকবে। ঠিক আছে, তাহলে খুব বেশি আমাকে বলতে হবে না, কিন্তু আমাকে 3 নাম্বারের মতো তো আমাকে তো লিখতে হবে কোশ্চেনটা। হ্যাঁ, এখানে তোমার মার্কস ধরে কিন্তু আমি আর লাইনকে স্পেসিফাই করতে পারি না যে আমার 3 নাম্বার আছে মানে 3 লাইন, 5 নাম্বার আছে বলে 5 লাইন লিখবো, এরকম কিন্তু হয় না। আমাকে আমাকে 3 নাম্বার দেওয়া থাক বা 2 নাম্বার দেওয়া থাক, যেটুকু কনসেপ্ট লিখলে আমি সিএসএটাকে ডিসক্রাইব করতে পারবো, সেই কনসেপ্ট আমাকে লিখতে হবে। মার্কস কম থাকলেও আমার যদি মনে হয় যে আমাকে এক পাতার বেশি লিখতে, আমাকে লিখতে হবে, যাতে করে আমি পুরোটাকে ডিসক্রাইব করতে পারি সিএসএটাকে। মার্কসটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। চলো এবার সিএসএ নিয়ে একটু আমরা ডিসকাশন করি যে হোয়াট ইজ সিএসএ। তো ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স, এটা বেসিক্যালি একটা অর্গানাইজেশন। ওকে, যেমন বাজাজ অ্যালায়েন্স যেমন একটা অর্গানাইজেশন, যেরকম ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স কিন্তু একটা অর্গানাইজেশন। এটা কি ধরনের অর্গানাইজেশন? না, একটা নন প্রফিট অর্গানাইজেশন। এবং অনেক অর্গানাইজেশন থাকে তোমার, তারা হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন।
ওকে, এরা কিন্তু একটা নন প্রফিট একটা অর্গানাইজেশন। এই নন প্রফিট অর্গানাইজেশনের কাজ কি না, এরকম কিন্তু আমাদের ইন্ডিয়াতে বা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক নন প্রফিট অর্গানাইজেশন আছে। তুমি সার্চ করে দেখবে যে এক্সাম্পল অফ আ নন প্রফিট অর্গানাইজেশন বা নেম অফ দ্য নন প্রফিট, তোমাকে কিন্তু প্রচুর নাম দেখাবে। এরকম ডিফারেন্ট সেক্টরে প্রচুর অর্গানাইজেশন আছে যেগুলো কিন্তু নন প্রফিট অর্গানাইজেশন। ওকে, তো এই ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স হচ্ছে একটা নন প্রফিট একটা অর্গানাইজেশন যারা ডেডিকেটেড। তারা কিসের উপরে তাদের ডেডিকেশন আছে না, তারা ডিফাইন করে বা প্রমোট করে কিছু বেস্ট প্র্যাকটিসেস ফর দ্য ক্লাউড সিকিউরিটি। যে তুমি ক্লাউডকে কিভাবে সিকিউর রাখবে তার জন্য কিছু বেস্ট প্র্যাকটিসেস বা তার জন্য কিছু রুলস, সেগুলোকে তারা ডিফাইন করে বা প্রমোট করে। বেস্ট প্র্যাকটিসেস বলতে কি বোঝায় না, যেমন ধরে নাও অনেক কলেজে তোমার কিছু বেস্ট প্র্যাকটিসেস থাকে, যে সেখানকার কলেজের স্টুডেন্টগুলো তারা তো ক্লাস করে, ল্যাব করে, সবই করে, তার সঙ্গে সঙ্গে তাদের একটা বেস্ট প্র্যাকটিসেস আছে যে প্রত্যেক সপ্তাহে তাদের কলেজে একটা করে কোর্স হয়, একটা করে আইটি কোর্স চলে, তারা কিন্তু সেই কোর্সটাকে তারা প্রতি সপ্তাহে একদিন করে তারা ক্লাসটা করে, বেস্ট প্র্যাকটিসেস। তো এরকম কিন্তু অনেক বেস্ট প্র্যাকটিসেস আছে যে কোনো ইউনিভার্সিটিতে, যে কোনো কলেজে, হয়তো অনেক কলেজে তোমার ধরনের হয়তো স্পোকেনের ক্লাস হয় বা কেরিয়ার ডেভেলপমেন্টের ট্রেনিং দেয় অনেক কলেজে। ওকে, তো সেখানেও কিন্তু তোমার স্টুডেন্টরা তোমার টাইম মতন গিয়ে তারা কিন্তু ক্লাস করে, এটা কিন্তু তাদের কাছে কিন্তু এটা বেস্ট প্র্যাকটিসেস। বোঝা গেছে? বেশ, আজকে তোমাদের ক্লাস আছে না? আজকে তোমাদের ক্লাস আছে না? আজকে তোমাদের ইকোনমিক্স বা এন্টারপ্রেনারশিপ এর কিছু আছে, ক্লাস আছে? না যেটা স্যার। হ্যাঁ স্যার। সোমবারে ক্লাসটা আছে না? হ্যাঁ স্যার আছে। কটা থেকে আছে? 9টা? 9টা 10 থেকে স্যার হ্যাঁ জিজ্ঞাসা স্যার করেছে বুঝতে পারবে কিনা, আমরা করতে পারবো কিনা। তাহলে আমি বলে দিচ্ছি, তাহলে বিকে স্যারকে তাহলে বলে দিচ্ছি 9 PM তাহলে বলে দিই। হ্যাঁ, ঠিক আছে, 9 PM তাহলে বলে দিচ্ছি। হ্যাঁ, বেশ। ওকে, চলো, আমার মাথায় ছিল না এটা। তো এই ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স একটা নন প্রফিট অর্গানাইজেশন যারা ডেডিকেটেড টু ডিফাইনিং অ্যান্ড প্রমোটিং বেস্ট প্র্যাকটিসেস ফর ক্লাউড সিকিউরিটি। ওকে, তাহলে যারা ডেডিকেটেড টু ডিফাইনিং অ্যান্ড প্রমোটিং, মানে এটা তারা প্রমোট করছে। কি প্রমোট করছে? কিছু বেস্ট প্র্যাকটিসেস, যাতে করে তুমি তোমার অর্গানাইজেশনকে তুমি সিকিউর রাখতে পারবে ফর ক্লাউড সিকিউরিটি। ওকে, ফর ক্লাউড সিকিউরিটি। ওকে, এটা কিন্তু তাদের অ্যাকচুয়ালি কাজ। এবার তারা কিভাবে প্রমোট করে, তারা ক্লাউড সিকিউরিটির জন্য তারা কি ডিফাইন করে বা কি প্রমোট করে, সেই একই জিনিস আমাকে এরাও বলবে। যেটা ক্লাউডকে সিকিউর রাখতে গেলে, হ্যাঁ, তারা তোমার যে রুলস গুলো বলবে, তো এরা মোরাললেস সেমই বলবে, তাই না? মোরালে সেমি বলবে, তাহলে সেই পয়েন্টগুলো কিন্তু আমাদের সঙ্গে কিন্তু অনেকটা মিলে যাবে, যে এরা তোমার সিএসএ আমাকে কি ডিফাইন করে বা কি প্রমোট করে সিএসএ। তো সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে এটা করলে কি হয় না, যদি আমি এই ধরনের কিছু ক্লাউড সিকিউরিটি পলিসি বা যদি তোমার ধরনের কিছু বেস্ট প্র্যাকটিসেস যদি আমি মেনটেন করতে পারি আমার কোম্পানির জন্য, তাহলে আমি কিন্তু আমার ক্লাউডটাকে বা আমি ক্লাউডে কিন্তু তোমার সিকিউরিটিটাকে আমরা এনসিওর করতে পারবো। তো এটা তো তাদের একটা বেসিক ফাংশনিং বা এই কাজটা তারা করে। এছাড়াও তারা প্রোভাইড করে ওই ক্লাউড সিকিউরিটির উপরে কিছু রিসার্চ তারা প্রোভাইড করে, তারা ক্লাউড সিকিউরিটির উপরে কিছু এডুকেশন প্রোভাইড করে, যে তারা তোমার ধরুন হয়তো এডুকেটেড হতে চায়, ক্লাউড সিকিউরিটি কোম্পানিতে কাজ করছে, সে হয়তো নিজেকে আর একটু এডুকেট হতে চাইছে, তার নলেজটাকে সে আরো একটু এনহ্যান্স করতে চাইছে, তারা এডুকেশন প্রোভাইড করে। আবার তারা কিছু সার্টিফিকেশনও প্রোভাইড করে ক্লাউড সিকিউরিটির উপরে, যে তুমি তোমার ক্লাউডটাকে কিভাবে তুমি আরো বেশি সিকিউর রাখতে পারবে, তারা কিন্তু সার্টিফিকেশন কিন্তু তোমার প্রোভাইড করে, দ্যাট ইজ আ সার্টিফিকেশন প্রোগ্রামস। তাহলে এই সমস্ত প্রোগ্রামস তারা প্রোভাইড করছে, রিসার্চ তারা প্রোভাইড করছে বা রিসার্চ ডকুমেন্ট প্রোভাইড করছে,
বা তারা কিছু এডুকেশন প্রোভাইড করছে, কেন না যাতে করে তারা হেল্প করতে পারে অর্গানাইজেশনকে, যে সেই অর্গানাইজেশন তাদের ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্টটাকে যাতে করে তারা সিকিউর রাখতে পারে। ওকে, তাহলে এই সমস্তগুলো তারা কিন্তু অ্যাকচুয়ালি প্রোভাইড করে আমাকে সিএসএ, এগুলো কিন্তু প্রোভাইড করছে সিএসএ, যাতে করে একটা অর্গানাইজেশনের কাছে সেটা কিসে হেল্প হচ্ছে না, হেল্প অর্গানাইজেশন secure their cloud computing environment. That is a CSA. এটাকে আমরা বলছি যে হোয়াট ইজ সিএসএ, বললে আমরা এটা বলতে পারবো। তো ঠিক আছে, এটা না বলার মতো কিছু জিনিস নেই। তাহলে এই সিএসএ এর কি অবজেক্টিভ, এদের উদ্দেশ্যটা কি, যেটা আমি একটু কিছুক্ষণ আগেও বলছিলাম, আমি একটু পয়েন্ট করে যদি একটু তাদের অবজেক্টিভ গুলোকে যদি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি বা পয়েন্ট ওয়াইজ যদি এক্সপ্লেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে অবজেক্টিভ অফ সিএসএ। তো আমরা তো একটা বেসিক একটা অবজেক্টিভ আমরা কিন্তু লক্ষ্য করতে পেরেছি যে তারা আমার কোম্পানির লোকেদের তারা ট্রেনিং দিচ্ছে, তারা রিসার্চ প্রোভাইড করছে, সার্টিফিকেশন কিছু প্রোগ্রাম তারা প্রোভাইড করে, যার থ্রু দিয়ে আমার কোম্পানির লোকেরা আরো বেশি এডুকেটেড হতে পারে ক্লাউড সিকিউরিটি নিয়ে, বা তারা তাদের অর্গানাইজেশনকে তাদের তোমার এন্টারপ্রাইজকে তারা আরো বেশি সিকিউর রাখতে পারে, ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্টে তারা সিকিউর রাখতে পারে। এটা একটা বেসিক অবজেক্টিভ অবশ্যই। তাহলে এই ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স তোমার তার যে মেন যেটা অবজেক্টিভ, সেটা হচ্ছে তারা প্রথমে তোমার যেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করে, সেটা হচ্ছে এস্টাবলিশ ক্লাউড সিকিউরিটি স্ট্যান্ডার্ড। তারা একটা স্ট্যান্ডার্ড প্রোভাইড করে তোমাকে, যাতে করে তুমি তোমার অর্গানাইজেশনের মধ্যে তুমি ক্লাউড এনভায়রনমেন্টটাকে বা ক্লাউড কম্পিউটিং এনভায়রনমেন্টটাকে তুমি কিভাবে ক্লাউড সিকিউরিটি প্রোভাইড করবে, তার জন্য তোমাকে একটা ক্লাউড সিকিউরিটি তোমাকে স্ট্যান্ডার্ড প্রোভাইড করছে। তোমার ক্লাউড সিকিউরিটি মানে তোমার স্ট্যান্ডার্ড বলতে কিছু গাইডলাইন প্রোভাইড করবে, কিছু ফ্রেমওয়ার্ক প্রোভাইড করছে বা ডেভেলপ করে দিচ্ছে তোমার এনভায়রনমেন্টের জন্য। সে তোমার কোম্পানির কাছে আসছে, তোমার কোম্পানির কি কাজ হয়, তোমার কোম্পানির কি রিকোয়ারমেন্ট দেখে তোমার কোম্পানির জন্য সেটা গাইডলাইন ডেভেলপ করে দিচ্ছে বা একটা ফ্রেমওয়ার্ক ডেভেলপ করে দিচ্ছে, যাতে করে তুমি তোমার কোম্পানিটাকে আরো বেশি, তোমার ক্লাউড এনভায়রনমেন্টটাকে তুমি আরো বেশি সিকিউর করতে পারো। দ্যাট ইজ এস্টাবলিশ ক্লাউড সিকিউরিটি স্ট্যান্ডার্ড। নাম্বার 2 হচ্ছে রিসার্চ অ্যান্ড ইনোভেশন। আমি একটু কি বলছিলাম, তারা রিসার্চ প্রোভাইড করে। ওকে, তো রিসার্চের মাধ্যমেই তো আমাদের ইনোভেশন গুলো আসে, তাই না? কোনো কিছু একটা রিসার্চ যদি তুমি না করো, কোনোখানে তো ইনোভেশন তো আসবে না। আমার এক্সিস্টিং সিস্টেমের মতো কাজ করে কোনো লাভ নেই। তাহলে যদি আমার যত রকমের ইমার্জিং সিকিউরিটি থ্রেট আছে, দিনের পর দিন কিন্তু তোমার সিকিউরিটি থ্রেট কিন্তু তোমার বাড়তেই চলেছে। আজকে একরকম থ্রেট আছে, কালকে হয়তো একটা নতুন ধরনের থ্রেট আসলো, তুমি জানতেই পারলে না, তোমার অর্গানাইজেশন তোমার ওটা দ্বারা কিন্তু অ্যাটাক হয়ে গেল। তাহলে এই ইমার্জিং যে সিকিউরিটি থ্রেট গুলো, তার উপরে কিন্তু মানে রেগুলার বেসিসে কিন্তু তোমার রিসার্চ কন্ডাক্ট হচ্ছে, আর সেই সমস্ত থ্রেট গুলোকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হচ্ছে যে হ্যাঁ, এটা একটা নতুন ধরনের থ্রেট। তুমি জানোই না সেটা তোমার থ্রেট, সে তোমার সিস্টেমে বসে রয়েছে, তোমার ক্লাউড এনভায়রনমেন্টে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, তুমি জানতেই পারছো না এটা থ্রেট একটা। তাহলে সেই সমস্ত রিসার্চ যদি আমি কন্ডাক্ট না করি রেগুলার বেসিসে ওই ইমার্জিং থ্রেটের ওপরে, তাহলে কিন্তু আমি জানতে পারবো না যে এটা আমার থ্রেট। আর তাকে শুধুমাত্র মানে ডিটেকশন করা নয়, তাকে ডিটেকশন করার পর তাকে তোমার কিভাবে মিটিগেট করা হয়, তার কিছু স্ট্র্যাটেজি কিন্তু তারা তোমাকে ফিক্স করে দেবে। দ্যাট ইজ আ মিটিগেশন স্ট্র্যাটেজি। তো দ্যাট ইজ আ রিসার্চ অ্যান্ড ইনোভেশন। আর নাম্বার 3 হচ্ছে, আমি একটু কি বলছিলাম যে তোমার কিছু এডুকেশন বা ট্রেনিং তারা প্রোভাইড করে, তাই না? সার্টিফিকেশন প্রোগ্রামের থ্রু দিয়ে, অর্থাৎ এডুকেশন তারা প্রোভাইড করছে, আর তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু কিছু ট্রেনিং প্রোভাইড করছে। ওকে, কিছু ট্রেনিং তারা প্রোভাইড করছে, ট্রেনিং প্রোগ্রাম, সার্টিফিকেশন প্রোগ্রাম, ওকে, সবটাই কিন্তু ক্লাউড সিকিউরিটির উপর প্রোভাইড করছে, যাতে করে কোম্পানির লোকেরা আরো বেশি এডুকেটেড হতে পারে, নতুন ধরনের থ্রেট সম্বন্ধে তারা জানতে পারে, তাদের মিটিগেশন স্ট্র্যাটেজি তারা জানতে পারে। ওকে, আর একটা উদ্দেশ্য মানে অবজেক্টিভ আছে আমার সিএস এর, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। যদি তোমার কাছে কোনো রিস্ক চলে আসে, যদি তোমার কোম্পানি বা তোমার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার যদি কোনোভাবে যদি কোনো সিকিউরিটি থ্রেটটা যদি মানে অ্যাটাক হয়, তাহলে তুমি সেই রিস্কটাকে তুমি কিভাবে ম্যানেজ করবে, তো সেখানে কিছু স্ট্যান্ডার্ড থাকবে, কিছু রেগুলেটরি স্ট্যান্ডার্ড তোমাকে প্রোভাইড করবে সিএসএ, যেগুলো তোমাকে মেনটেন করতে হবে, যাতে করে তুমি রিস্কটাকে প্রপারলি ম্যানেজ করতে পারো, রিস্ক ম্যানেজমেন্ট। ওকে, এটা হচ্ছে অবজেক্টিভ অফ দ্য সিএসএ, তাহলে আমরা যদি এবার দেখি যে এই সিএসএ এর ইম্পর্টেন্স কি আছে, না ইম্পর্টেন্স অফ সিএসএ। আমি ইম্পর্টেন্স অফ সিএসএ বলে আমি আজকের ক্লাস শেষ করব।
ইম্পর্টেন্স অফ সিএসএ। আমি জানতাম না, তোমাদের ক্লাসটা আমার মাথায় ছিল না। না, আমি ক্লাসটা আগে স্টার্ট করলে হয়তো কোনো সমস্যা হতো না, তাহলে হয়তো আমরা আরেকটা টপিক পড়তে পারতাম। যাই হোক, তো ইম্পর্টেন্স অফ সিএসএ আমাদের ক্লাউড তো অলরেডি তো শেষের দিকে, আর একটা চ্যাপ্টার তোমার বাকি, লাস্ট চ্যাপ্টার তোমার বাকি, বাকিটা তোমাদের অলমোস্ট কমপ্লিট, তাই না? তো আমি জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো সিএস এর কিছু ইম্পর্টেন্স নিয়ে। তো নাম্বার 1 হচ্ছে গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশন। গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশন, তারা কিন্তু একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশন তোমাকে প্রোভাইড করছে, যার থ্রু দিয়ে তুমি তোমার অর্গানাইজেশনের ক্লাউড সিকিউরিটি এনভায়রনমেন্টটাকে তুমি সিকিউর করতে পারছো। তুমি কিছু ক্লাউড সিকিউরিটি প্র্যাকটিসেস তুমি মেনটেন করতে পারছো উইথ ইন্টারন্যাশনাল রেগুলেশন। তুমি এখানে তোমার কোম্পানি কিছু গ্লোবাল কিছু রেগুলেশন ফলো করছে বা ইন্টারন্যাশনাল কিছু রেগুলেশন ফলো করছে। দ্যাট ইজ আ গ্লোবাল স্ট্যান্ডার্ডাইজেশন, এটা একটা ইম্পর্টেন্স, অবশ্যই একটা ইম্পর্টেন্স সিএস এর। নাম্বার 2 হচ্ছে রিস্ক মিটিগেশন। মিটিগেশন মানে হচ্ছে কমানো। রিস্ক মিটিগেশন, তোমার যদি কোনো রিস্ক আসে তুমি তাকে কিভাবে মিটিগেট করবে, তুমি কিভাবে আইডেন্টিফাই করবে রিস্কটাকে, তারপর তো তোমাকে তো মিটিগেট করা তো পরে, আগে তোমাকে তো আইডেন্টিফাই করতে হবে রিস্কটাকে। তাহলে হেল্প অর্গানাইজেশন, যাতে করে অর্গানাইজেশন খুব সহজে তাকে আইডেন্টিফাই করতে পারে রিস্কটাকে, আর সেই রিস্কটাকে তারা যাতে যেমন করে তারা অ্যাড্রেস করতে পারে, সিকিউরিটি থ্রেটগুলোকে যাতে তারা অ্যাড্রেস করতে পারে, ওকে, বা মিটিগেট করতে পারে। আর নাম্বার 3 হচ্ছে নলেজ শেয়ারিং, তাই না? তারা তো নলেজগুলোকে শেয়ার করছে থ্রু ট্রেনিং প্রোগ্রামস, থ্রু রিসার্চ বা ইনোভেশন, তারা কিন্তু নলেজ শেয়ারিং করছে, ওকে, নলেজ শেয়ারিং, ওকে, তোমাকে কিছু রিসার্চ প্রোভাইড করছে, কিছু ট্রেনিং প্রোভাইড করছে, যাতে করে তোমাকে ওরা কিন্তু চেষ্টা করছে যে তোমার মানে ক্লাউড সিকিউরিটি অ্যাওয়ারনেসটাকে ওরা কিন্তু এনহ্যান্স করছে। অ্যাকচুয়ালি ক্লাউড সিকিউরিটি অ্যাওয়ারনেসটাকে ওরা কিন্তু এনহ্যান্স করছে, সেটা কিন্তু সিএস এর একটা মেন ইম্পর্টেন্স বা মেন একটা অবজেক্টিভ তুমি বলতে পারো। তাহলে আমাদের ক্লাউড সিকিউরিটিকে অ্যাডভান্সিং করার জন্য ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে করছে, যেটা আমরা দেখতে পেলাম। সে আমাকে এস্টাবলিশ করে দিচ্ছে কিছু বেস্ট প্র্যাকটিসেস, কিছু ফ্রেমওয়ার্কস, কিছু সার্টিফিকেশনস, যাতে করে অর্গানাইজেশন তারা এই সিএসএ গাইডলাইন যদি তারা অ্যাডপ্ট করে, সে অবশ্যই তার ক্লাউড সিকিউরিটি যে পশ্চার, তাকে অবশ্যই সে এনহ্যান্স করতে পারবে, সে কমপ্লায়েন্সটাকে অ্যাচিভ করতে পারবে, আর সাইবার সিকিউরিটি, সাইবার যে থ্রেটগুলো আছে তাকে ইফেক্টিভলি তারা মিটিগেট করতে পারবে। দ্যাট ইজ দ্য পারপাস অফ সিএসএ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিএসএ কনসেপ্ট। আমরা বুঝতে পারলাম সবাই সিএসএ কনসেপ্ট, তাই বুঝতে পেরেছি হোয়াট ইজ সিএসএ, হ্যাঁ, বা ডেসক্রাইব সিএসএ বললে আমরা যদি এটা লিখি, আমরা যদি 3 নাম্বার 4 নাম্বার থাকে, তো সবটাই আমরা মানে পাবো, আমরা সমস্ত মার্কসগুলো আমরা পেতে পারি। ঠিক আছে, সবার ঠিক আছে এই পর্যন্ত? একটু রিপ্লাই করো, সবাই ঠিক আছে এই পর্যন্ত? সবার ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর আমি আরেকটা কোশ্চেন আমি দিয়ে রাখি, সেটা আমি নেক্সট দিন আমাকে মনে করাবে, আমি সেটা পড়াবো নেক্সট ক্লাসে, সেটা আমি বলবো। সেটা হচ্ছে যে এক্সপ্লেন দ্য different cloud security threats. Cloud security threat, আমাদের নেক্সট দিনের যে টপিকটা হবে সেটা হচ্ছে ক্লাউড সিকিউরিটি থ্রেট অফ ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এ কি ধরনের সিকিউরিটি থ্রেট আছে, যদিও এটা আমরা নিয়ে কিছু কিছু থ্রেটের কথা আমরা জানি, তাও একটু ডিটেলসে আমরা এটাকে যত রকম টাইপের থ্রেট আছে, আমি এটাকে থ্রেটস বলছি, যত রকম টাইপের তোমার থ্রেটস আছে, তো সেগুলো সব আমরা জানবো ক্লাউড সিকিউরিটি বা ক্লাউড কম্পিউটিং এর থ্রেটস। মানে টপিকটা হচ্ছে আমাদের থ্রেটস ইন ক্লাউড কম্পিউটিং বা থ্রেটস ইন ক্লাউড সিকিউরিটি বা ক্লাউড কম্পিউটিং, যা বলবে, থ্রেটস ইন ক্লাউড সিকিউরিটি। এই টপিকটা আমি আজকে বলতাম, যাই হোক, তো এটা আমরা নেক্সট দিন বলবো, আমাদের কোনো কিছু যায় আসে না, নেক্সট দিন আমরা বলবো। এটা এটা আমরা অনেকটাই আমরা জানি, আমরা ডিফারেন্ট টাইপের থ্রেটের নাম জানি না, ডস, তাই না, ডস অ্যাটাক, ডিডস অ্যাটাক, তাই না, র্যানসমওয়্যার, ঠিক আছে, সব কিন্তু তোমার ডিফারেন্ট টাইপের থ্রেটস, ওকে। তো আমাদের অ্যাক্সেস ম্যানেজমেন্টের জন্য তোমার কিছু থ্রেট আছে, আমাদের আইডেন্টিটি ম্যানেজমেন্টের তোমার কিছু থ্রেট আছে, ডেটা ব্রিচেস একটা সিকিউরিটি থ্রেট, ওকে, ডেটা লস একটা সিকিউরিটি থ্রেট, এরকম ডিফারেন্ট টাইপের থ্রেটের কথা আমরা পড়বো এই টপিকটার মধ্যে, ওকে। তো এই হচ্ছে আজকে আমাদের টপিক বা আজকের আমাদের কনসেপ্ট। তো যদি আমরা ক্লাউড কম্পিউটিং, এখন তোমার 2-5 মিনিট আছে, তো ক্লাউড কম্পিউটিং এর ধরে নাও আমি যদি একটা কোশ্চেন দেখি, 2024টা দেখবো না, 2023টা একটু দেখি, এটা হচ্ছে 2023, ওকে, চলো। অলমোস্ট সমস্ত মানে কোশ্চেনই আমাদের কমন থাকবে। তো তার থেকে দেখো এখানে
ক্লাউড সিকিউরিটি থেকে তোমাদের জন্য কোশ্চেন এসছে এক্সপ্লেন ক্লাউড কম্পিউটিং সিকিউরিটি আর্কিটেকচার। আমাকে নেক্সট একটু মনে করাবো, আমি এটা করাবো। ক্লাউড কম্পিউটিং সিকিউরিটি আর্কিটেকচার, ডিসকাস অ্যাবাউট দ্য নিড ফর আ ক্লাউড সিকিউরিটি পলিসি, তাই না? দেখো, নিড ফর আ ক্লাউড সিকিউরিটি পলিসি আমরা দেখলাম। ডেসক্রাইব দ্য ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স, স্যাক মডেল বলা হয়, বা সিএসএ আমরা একটু এখনই পড়ছিলাম। এক্সপ্লেন দ্য ডিফারেন্ট সিকিউরিটি থ্রেট অফ ক্লাউড কম্পিউটিং, আমি নেক্সট দিন পড়াবো। আর হোয়াট ডু মিন বাই ক্লাউড মনিটরিং, রাইট সাম ক্লাউড মনিটরিং টুলস, আমি আগেও পড়েছি, আমি আজকে আবার পড়ালাম। ঠিক আছে? আর তো ভার্চুয়ালাইজেশন দেখো আমরা তো পড়েছি, ফুল ভার্চুয়ালাইজেশন, প্যারা ভার্চুয়ালাইজেশন, ডেটা সেন্টার ভার্চুয়ালাইজেশন। ভার্চুয়ালাইজেশন থেকে আমাদের কোশ্চেন কমন আছে। হাইপারভাইজার আমরা পড়েছি, ক্লাউড ডেপ্লয়মেন্ট মডেল পড়েছি। ঠিক আছে? ভার্চুয়ালাইজেশনের ক্যারেক্টারিস্টিক পড়েছি। ওকে, ডিফারেন্স বিটুইন ভার্চুয়ালাইজেশন এন্ড ক্লাউড কম্পিউটিং সেটাও আমরা পড়েছি। ক্লাউড কম্পিউটিং এ তোমার কি কি ধরনের রিস্ক বা চ্যালেঞ্জেস আছে তোমার সেটাও পড়েছি। এই ক্লাউড কম্পিউটিং এ আর্কিটেকচার বা ডিফারেন্ট কম্পোনেন্টগুলো আমরা পড়েছি। তো নেক্সট দিন আমি ক্লাউড কম্পিউটিং সিকিউরিটি আর্কিটেকচার আর তার সঙ্গে হচ্ছে তোমার ডিফারেন্ট টাইপের ক্লাউড কম্পিউটিং এ তোমার ডিফারেন্ট সিকিউরিটি থ্রেটস, এই দুটো আমরা একটু নেক্সট দিন ডিসকাশন করবো। ওকে, তো ভার্চুয়ালাইজেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। হ্যাঁ, ভার্চুয়ালাইজেশন, ডিফারেন্ট টাইপের ভার্চুয়ালাইজেশন, এটা কিন্তু ভালো করে দেখবে সবাই। ভার্চুয়ালাইজেশনের কনসেপ্ট ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ভার্চুয়ালাইজেশন। আর ভার্চুয়ালাইজেশনে কি মানে ক্যারেক্টারিস্টিক, আর ফুল ভার্চুয়ালাইজেশন আর প্যারা ভার্চুয়ালাইজেশনের মধ্যে ডিফারেন্স, এটা কিন্তু পরীক্ষায় আসে। ফুল ভার্চুয়ালাইজেশন আর প্যারা ভার্চুয়ালাইজেশন, এটা হয়তো আগেবারে 23-এ এসছে, এবারে আবার আসতে পারে ফুল ভার্চুয়ালাইজেশন, প্যারা ভার্চুয়ালাইজেশন। ঠিক আছে, বেশ, চলো তাহলে আজকে আমি শেষ করি, তোমরা গিয়ে ক্লাসটা অ্যাটেন্ড করো। এই ক্লাসটা তো আরো বেশি দরকার, আমাদের তো এটা প্রায় শেষের দিকে। আর ইকোনমিক্স এন্টারপ্রেনারশিপ কিন্তু খুব ভালো করে এমফ্যাসিস মানে ভালো করে জোর দাও। মার্কস কিন্তু ক্যারি করতে গেলে তোমাকে মানে ইকোনমিক্স এন্টারপ্রেনারশিপ কিন্তু ভালোভাবে দিতে হবে। আর ইকোনমিক্সে কিন্তু নিউমেরিক্যাল গুলো খুব ভালো করে করো। ওকে, গ্রাফ গুলোকে খুব ভালো করে মনে রাখো, কিন্তু কোশ্চেন কিন্তু খুব সহজ হয় না ইকোনমিক্সের। ওকে, মানে ওখানে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম থাকেই, প্রত্যেকবার কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম থাকে। আর প্রবলেমগুলো খুব সহজ যদি তুমি বুঝতে পারো। ওকে, খুব সহজ সহজ প্রবলেম থাকে, কিন্তু অনেকে ভাবে ইকোনমিক্সের প্রবলেম মানে তখন সব মাথা ঘুরে যায়। কিন্তু যদি তুমি প্রবলেমগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু খুব সহজ। ঠিক আছে?